শুধু করা হয়নি, যেভাবে আগে আমরা দেখেছি মিছিল রাস্তায় করা হয়েছিল ফাঁসি চেয়ে, ওই মিছিলটা করা হয়নি, ওভাবে ফাঁসিটাও চাওয়া হয়নি ভাগ্যিস, যতদূর জানি এখন পর্যন্ত কারো। কিন্তু যেটা করা হয়েছে শুনলাম এখনই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে, ডিএমপিতে যাওয়া হয়েছে, আমাদের সেই বিখ্যাত ডিবির কাছেও নাকি যাওয়া হয়েছে। এটা কেন, এটা কি স্বাভাবিক কোনো প্রক্রিয়া? আপনারা সবাই তো মোটামুটি আইন সম্পর্কে অতটুকু জানেন কিভাবে জিডিএফআই করেন। এটা স্বাভাবিক? নর্মালি আমরা কি যাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মামলা করার আগে ডিবি অফিসে কি যাই, ওনাদের সাথে আলাপ করে আসি কিভাবে একটা মামলা করতে হয়? মনে হয় না। তো এই কেসে কেন এটা করতে হলো এবং কাদের সুযোগ আছে এইভাবে কথা বলে আসা এবং কেন তাদের এই সুযোগগুলো দেওয়া হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় শুধু যিনি এই মামলাটা করেছেন এটা তো শুধু তার অন্যায় সেটা বলবো না, যারা তাকে প্রশ্রয় দিয়েছেন এই ধরনের মামলা করতে তাদেরকেও আমাদের একটু প্রশ্ন করা উচিত যে কেন ওনার কথা তারা শুনছেন। আর যারা যাচ্ছেন, যারা ফেস করছেন বিভিন্ন ধরনের হয়রানি, তাদেরকে তো তাদের জন্য দরজাও খুলে দেওয়া হচ্ছে না, তাদের কথা শোনা তো দূরের কথা। আমাদের এখানে কি করণীয় সেটাতে আসার আগে আবার একটু আইনের কথাটা আরেকবার একটু যাই। যে বললাম যে আমাদের যে বিভিন্ন আইন আছে সেগুলো আমাদের খুব একটা সুবিধাজনক না। সংবিধানটা কতটা সুবিধাজনক সেটাও একটু দেখা উচিত। সংবিধানের ভাষাটা অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা আমাদের আছে, কিন্তু আপনাদের মনে আছে যে এটার নানান ধরনের রেস্ট্রিকশনও আছে। রেস্ট্রিকশনগুলো কি একটু মনে করিয়ে দিই। যুক্তিসঙ্গত কারণে নানান ধরনের রেস্ট্রিকশন দেওয়া যায় আমাদের মত প্রকাশের স্বাধীনতার উপরে। একটা হলো রাষ্ট্র নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, স্বাধীনতা বা নৈতিকতা, মানহানি, আদালত অমান্যকরণ বা অপরাধ সংগঠনের প্ররোচনা। এর মধ্যে মনে হয় একটাই লজিক্যাল, সেটা হলো অপরাধ সংগঠনের প্ররোচনা। এবং আমার মনে হয় সেটা একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত যে ইভেন কার্টুন মিম দিয়ে যদি, এবং শুধু এটা অপরাধ সংগঠনের প্ররোচনা ঠিক না। আমার মনে হয় এখানে যদি কোনো ধরনের ক্ষতি সাধন করার যদি কোনো প্রয়োজনা থাকে শারীরিকভাবে কারো, সেটা হয়, সেটার জন্য হয়তো আমাদের সেটা একটা সীমারেখার কথা বলা হলো, হয়তো মেবি সে আমরা আলোচনা করতে পারি সেইটা একটা সীমারেখা হিসেবে থাকা উচিত কিনা। কিন্তু অন্যান্য সব বিষয় মানে বন্ধুত্বপূর্ণ অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সব, এটা কি একটা আসলে কারণ থাকতে পারে টু রেস্ট্রিক্ট ফ্রিডম এক্সপ্রেশন? তো সংবিধানেরও যে ভাষা, এটা নিয়েও again মেবি ফিরোজরা সুপারিশ দিয়েছিলেন সংবিধান সংস্কার কমিশন নিয়ে, বাট ওই সুপারিশ নিয়ে বছরে আর কিছু হয়নি। আর সংবিধানের এই ধারা, আমাদের 39 ধারা কিভাবে রোধ করার চেষ্টা করা হয়েছিল গত সরকারের আমলে, সেটা নিয়ে এই মুহূর্তে আমাদের সুপ্রিম কোর্টের মামলা চলছে। সেই পঞ্চদশ সংশোধনীর কথা আপনার মনে থাকবে, সেখানে যে কথাগুলো বলা হয়েছিল যে কেউ যদি কোনোভাবে সংবিধান পরিবর্তন করার চেষ্টা করেন সেটাকেও কি হিসেবে, রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখা হবে, তো সেটার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। তো ওই আমল থেকে তো আমরা চলে আসতে চাচ্ছি, খুশির জন্য সর্বোচ্চ শাস্তি, কথা বলার জন্য সর্বোচ্চ শাস্তি, ওই জায়গা থেকে যখন আমরা চলে আসবো এবং যখন বলছি, দাবি করছি, ইভেন যারা এই আরটির বিরুদ্ধে মামলা করছে তারা তো দাবি করছেন যে তারা নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করছেন। তো সেটা কি, সেই কাজগুলো কি এইভাবেই হবে পুরনো সব হাতিয়ার ব্যবহার করে, পুরনো সব আইন, শুধু আমাদের সম্ভবত ব্রিটিশ আমলের আইনগুলো ব্যবহার করে সেইভাবে কি আমরা এগিয়ে যেতে পারবো, নাকি অন্যান্য প্রক্রিয়া নিয়ে তাদের ভাবতে হবে? অন্যান্য প্রক্রিয়া কি কি হতে পারে? এখানে তাদের না হয় আপত্তি আছে, হ্যাঁ তাদের মর্যাদাহানি হয়েছে, তিনি কি করতে পারেন তারা এবং কি না কি করবেন না সেটা আমরা একটু ঠিক করি। একটা হলো আপনি এভাবে মামলা করবেন না, ক্ষমতাসীন যারা আছেন তাদের কাছে গিয়ে তাদের পৃষ্ঠপোষকতায় মামলা করা, এটা সবার একটা প্লেজ করা উচিত। এখন আমরা একটা শপথ গ্রহণ করা উচিত, এটা আমরা আর করবো না। দ্বিতীয় শপথ গ্রহণ করা উচিত, মেবি দ্বিতীয়টা অ্যাকচুয়ালি আরো প্রায়োরিটি দেওয়া উচিত, যে মামলা করার সময় বা মামলা করার আগে আমরা রাস্তায় নামবো না, ওখানে একটা ভয় ভীতি তৈরি করে তারপর আমরা মামলা দিয়ে দিব, যারা এটা করে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এই পাবলিক মবও হবে না এবং উপরের পৃষ্ঠপোষকতায় মামলা এটাও হবে না। এই দুইটা নিয়ে একদিন ভোট নেওয়া উচিত, একদম শপথ নেওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে একটা মামলা করার সাথে সাথে, যেটা আমাদের দেশে আনফরচুনেটলি আমাদের একদম সংস্কৃতিতে ঢুকে গেছে, এটা মামলা করার সাথে সাথে এর মানে হলো আপনি গ্রেফতার করে নিতে হবে। এটা কেন করতে হবে?
একটা মানুষ একটা কথা বলেছে বা একটা মিম এঁকেছে বা একটা কার্টুন এঁকেছে, তার জন্য তাকে জেলে ঢুকাই ফেলতে হবে সাথে সাথে? মেয়েটার লজিকটা কি? উনি কি আরেকটা মিম, মানে উনি কি সারাক্ষণ মিম আঁকছে সেই জন্য নাক গাল ইচ্ছু হবে না? এটা কি ইস্যুটা? আর কি একাধিক মিম আঁকলে কি মানে দেশ উল্টে যাবে? মানে এটা নিয়ে আপনাদের একটু প্রশ্ন করা উচিত যে একটা মামলা হওয়ার সাথে সাথে কেন গ্রেফতার? আপনার শেষ পর্যন্ত যদি আপনার সাজা হয় তারপর আপনি জেল দেন। কিন্তু again আমাদের হিস্ট্রি, আমাদের সংস্কৃতি সবই হচ্ছে যে একটা মানুষকে তার ইভেন মামলার জন্য সে যে সাজাটা খাবে সেটা চাইতে বেশি সময় অনেক সময় সে জেলখানে কাটিয়ে ফেলে। So এটা আমাদের একদম ওথ নেওয়া উচিত, যেটা আমরা কোনোভাবেই সাপোর্ট করবো না। আর দুটো পয়েন্ট আমাদের কি করা উচিত। একটা হলো যে কোনো বক্তব্য নিয়ে আমার যদি আপত্তি থাকে সেটা আমি পাল্টা বক্তব্য দিতে পারি। এটা তো সবচেয়ে সহজ এবং রিজনেবল কথা। মিম আমার খারাপ লাগলো, আমি যদি মিম না বানাতে পারি লিখে দিই যেটা আমার কেন খারাপ লাগলো, কেন আপত্তি লাগলো, অন্যরা মাইন্ড মেকআপ করুক যেটা খারাপ কি ভালো। আর লাস্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে পথ বা প্রক্রিয়া বা কৌশল হচ্ছে যেটা আপনার সহ্য হয় না সেটা আপনি করেন না, সেটার দিকে তাকিয়ে না। এটা কি খুবই কঠিন? কি মনে করেন? কারণ ওই মিমটা ইনি তো এসে সেগুলো আসে এসে ওই মিমটা তো এরকম করে আপনার চোখের সামনে ঝুলায়নি, সে আপনার বাড়িতে ঢুকে দরজা ভেঙে সে বলেন এই আমার মিম দেখো। এটা কেউ করেছে? কেউই করে না। তো মিম কে দেখেছে? মিমগুলো কি স্ক্রিন করা হচ্ছে রাস্তায় রাস্তায় যে না দেখলে সম্ভাবনা নাই? রিক্সায় উঠেছেন মিমটা আপনার সামনে চলে আসে? এটা তো না। আপনার ফেসবুকে এসছে, কি করতে পারেন আপনি? ছোট ক্রস থাকে না সাইডে, ক্রস তো দেওয়ার সুযোগ আছে আপনার, ক্রস কি দিচ্ছেন না? কি করছেন? শেয়ার করে দিচ্ছেন সাথে সাথে, এই তোমরা এগুলো নিয়ে আপত্তি জানাও। এটাই তো করছেন। এটা এটা করার কি দরকার? বন্ধ করে দেন, অন্য কিছু দেখেন যেটা আপনার পছন্দ হয়। এটা তো করছেন না, আপনার তো সুযোগ আছে। আগে আমাদের জন্য আরো সহজ ছিল, তখন বইয়ের বিরুদ্ধে মামলা হতো, সিনেমার বিরুদ্ধে মামলা হতো। তখন আমরা বলতে পারতাম তাহলে আপনি সিনেমার টিকিট কেটেন না, আপনি বইটা কিনতে যেন না, বইটা পড়তে যেন না। এটা তো আরো সিম্পল, আপনার মোবাইলে আপনাকে টিপ দিয়ে জিনিসটা চলে যাবে, আপনারা দেখতে হবে না, এন্ড অফ স্টোরি। সো এটা আমরা কেন করতে পারছি না? এটা না করে বলতে হচ্ছে আমি ফাইট ব্যাক করবো, আমি মামলা করব, তাদেরকে ভিতরে ঢুকাবো। কারণটা কি এবং কিভাবে মামলাটা করা হচ্ছে সেটাও দেখি। এখানে যে এটা দেখলাম ইজাহারে, এখানে লেখা হচ্ছে যে কুরুচিপূর্ণ অশ্লীল এইসব মন্তব্য, এবং এখানে আরো বলা হয়েছে যে যিনি এটা এজাহার করেছেন শুধু নিজের কথা বলছেন না, উনি আবার কাদের কথা বলছেন? সেই অসহায় অবলা নারী। কারা সেই অসহায় অবলা নারী বলেন তো? দুজন নেত্রী। নেত্রীরা আসতে পারেন না নিজের কথা বলার জন্য? আচ্ছা, একজন, তাহলে আমি ক্ষমা চাইছি, উনি গিয়েছিলেন, আরেকজন তো জানি তো। কিন্তু যে কারণে বললাম অসহায় অবলা নারীদের ব্যাপার, হ্যাঁ, নারীদের বিরুদ্ধে নানান ধরনের ভয়াবহ, শুধু অশ্লীল না, একদম বিদ্বেষপূর্ণ বক্তব্য হয়। এবং শুধু বিদ্বেষপূর্ণ না, রীতিমতো হুমকি ধামকি থ্রেট, নানান ধরনের সহিংসতার থ্রেট করা হয়। কিন্তু সেগুলো রোধ করার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু যেটা আমরা দেখেছি যে সবসময় সেটা নিয়ে আসা হয় একটা এক্সকিউজ হিসেবে, কারণ জিনিসটা তাহলে আরেকটু ভালো দেখায় যে আমি এই অসহায় নারীদের জন্য আসছি, তাদের তো অবশ্যই সুরক্ষা পাওয়া উচিত। অ্যাকচুয়ালি আমি কেন আসছি একটা ভিত্তি তৈরি করতে। ওনারা সাহস করে কথা বলেছেন, ভালো কথা, কিন্তু সবাই সিমুলাসের মতো কথা বলতে পারছেন না। অনেকের ক্ষেত্রে আসলে সেরকম সম্ভব না। ওনার ইনাফ সাপোর্ট আছে, পলিটিক্যাল একটা অবস্থান আছে যে কারণে উনি এখন কথা বলতে পারছেন। অনেকের পক্ষে তো সেটা সম্ভব না, তাদের সাথে সাথে চুপ হয়ে যাবে এরকম একটা হুমকি যদি তাদের বিরুদ্ধে করা হয়। আপনি দেখেন কি করা হচ্ছে, মামলা করে ভয় দেখানো হচ্ছে, তোমাকে কোর্ট দেখানো হবে, তার আগে তোমাকে জেল দেখানো হবে। কোর্ট যদি দেখাতে যায়, আপনি দেখেন, আমি কোর্ট সম্পর্কে কি বলবো। কদিন আগে আমরা একজন 17 বছর একটা ছেলের ব্যাপারে আমরা কোর্টে গেছি, তার জামিন চাইতে। সে অলরেডি 3.5 মাস জেল কেটেছে। কোর্টের কথা কি, এটা তো বেশি দিন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে জেলে থাকলে সে আরো বেশি নিরাপদ থাকবে। এটা একটা কোর্ট বলতে পারে? বলেন। দিল না ভাই, বসে আছে ছেলেটা, এখন 4 মাস হতে যাচ্ছে। এই হলো কোর্টের অবস্থা, যেখানে আপনি বাইরে থেকে এমন ভয়ভীতি দেখান যে কোর্টও মনে করে সেখানে কিছু করতে পারবে না। যদি আপনার পিছনে সাফিসিয়েন্ট শক্তিশালী রাজনৈতিক
খানিকটা আপনার সংশয় থাকতেই পারে যে কোর্ট আপনাকে আসলে সুরক্ষা দেবে কিনা। সো এই ধরনের মামলা করার কিন্তু উদ্দেশ্য হচ্ছে সেটা, সেই ব্যক্তিকে বা সেই সংগঠনকে ভয় দেখানো, পাশাপাশি কোর্টকেও আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে একটা বুঝ দেওয়া যে সীমারেখাগুলো কোথায়, কতদূর সহ্য করা যাবে, কতদূর সহ্য করা যাবে না, এবং সাথে সাথে নিজের রাজনৈতিক শক্তি কনসলিডেট করা। সেই জন্য আপনাদেরকে আমি বাবরি মসজিদের কথাটা স্মরণ করে দিতে চাচ্ছি এবং আপনাদেরকে একটু অনুরোধ করছি যে আপনারা সেই ইতিহাস একটু পড়েন যে গত 30 বছরে আমাদের পার্শ্ববর্তী দেশে কিভাবে সেখানে শক্তি সঞ্চয় করে একটি দল কিভাবে ক্ষমতায় গেছে এবং সেটা কিভাবে তারা ক্ষমতা অপব্যবহার করেছে বা ব্যবহার করছে এখন পর্যন্ত। সো লাস্ট কথা, আই থিঙ্ক আমাদের শুধু কোর্টের উপর এখানে, যে কারণে আই থিঙ্ক সুমন ভাই বারবার বলছেন যে আমরা আইনের কথা শেষে বলবো, কারণ আইনের কথা শুরুতে বললে খুব মনে হয় যে আমাদের সাংঘাতিক সুরক্ষার ব্যবস্থা আছে, আমাদের আইনি কাঠামো খুবই শক্তিশালী, আমাদের সাংঘাতিক আইনের শাসন আছে, এটা বললেই সবকিছু ঠিক হয়ে যাবে, বাকিটাই অতটা রেলেভেন্ট না। কিন্তু আসলে মূল কথা অন্য সবাই বলে গেছে, মেইন কাজ হচ্ছে এখানে এখনই একটা রেজিস্ট্যান্সটা দেওয়া, একটা রেসপন্স দেওয়া, এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে, এই ধরনের লিটারালি হয়রানিমূলক প্রচেষ্টার বিরুদ্ধে একসাথে দাঁড়ানো। এবং অবশ্যই আমি একটু হাসিফ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করবো এখানে। আই থিঙ্ক আমাদের এই রেজিস্ট্যান্স কিন্তু চর মারার রেজিস্ট্যান্স হতে পারবে না, কারণ আমরা একই জিনিসে রূপান্তরিত হয়ে যাবো। আমি সব আপনি ইমোশনের কারণে বলছিলেন, কিন্তু আমার মনে হয় আমাদের পরিষ্কার করা উচিত সেটার সাথে আমরা নাই। আর একই সাথে এটাও পরিষ্কার করি যে এখানে আমরা সবার মত প্রকাশের জন্য বলছি, এখানে কে মাথায় কাপড় দেয় কে দেয় না সেটা বিষয় না, কার দাঁড়িয়ে আছে কার নাই সেটা বিষয় না। সেটা আমরা অনেক দেখেছি যে বলা হয়েছে কাউকে কাউকে আইডেন্টিফাই করা হয়েছে উগ্রবাদী হিসেবে, মৌলবাদী হিসেবে, তার কথা বলার ক্ষমতা থাকবে না। একই সাথে আমরা দেখতে চাই না যে যারা ভিন্ন মতের সংখ্যাগরিষ্ঠদের থেকে তাদেরও মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। কিন্তু ওই পরিস্থিতির মধ্যে আমরা অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে আছি, সেটা আমাদের স্বীকার করা উচিত। অনেকের এই মুহূর্তে মত প্রকাশের স্বাধীনতা নেই। আপনারা এখানে যারা আছেন আপনারা হয়তো পছন্দ করছেন ব্যাপারটা, আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, ইভেন আমাদের সংবিধানে যতটুকু লিমিটস আছে সেটার মধ্যে, এবং সেটা এই মুহূর্তে নেই। তার মধ্যেই বলি যে এখানে আমাদের যে টাইটেল রাখা হয়েছে মত প্রকাশ নাকি মর্যাদাহানি, মর্যাদাহানির বিষয়টা আমাদের আরেকটু আই থিঙ্ক সেন্সিবলি রেশনালি দেখা উচিত। আমার মর্যাদাহানি হলে সেটার আমি রেসপন্স দিব একটা রেশনাল ওয়েতে, সেটা আমি দিব না আমার যত সব অ্যালায়েন্সেস আছে সেগুলো সব ব্যবহার করে আমি আমার যারা আমার বিরোধিতা করছে তাদের পিছনে আমি লাগবো না। আর একদম লাস্ট কথা, বিরোধিতার বিষয়টা কেন বলবো, আমরা গণতন্ত্রের চর্চা যখন করছি তার মানে আমাদের রাজনৈতিক কাঠামো, আমাদের সামাজিক কাঠামো, আমাদের কথা বলার জায়গা, সভা সংগঠন করার জায়গা সবই কিন্তু পরিবর্তনশীল একটা অবস্থার মধ্যে আছে। এই পরিবর্তন শুধু হবে যদি আমরা যেগুলো আমরা পারতাম না কথা বলা, এরকম একটি আয়োজন করা, এরকম একটি সভা সমাবেশ করা, সেটা যদি আমরা টিকিয়ে রাখতে পারি। এবং সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে এখন আমরা সভা সমাবেশ এখানে শুধু করি না, আমরা অনলাইনে সারাক্ষণ করছি, অনলাইন অফলাইন জগৎগুলো ওতপ্রোতভাবে এখন জড়িত। দুইটা স্পেসই থাকতে হবে এবং সব কথাগুলো এরকম বিশাল বিশাল আজকের মতো সব আমরা যে সেমিনার করবো, সভা করবো, ভাষণ দিয়ে যাবো সেটার মতো না। যেভাবে আমরা আসলে ডাইজেস্ট করতে পারি, গ্রহণ করতে পারি, সেই সব বক্তব্যকে সবচেয়ে বেশি সুযোগ দিতে হবে।